আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। ফরেক্সের উপর আজকের ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো ফরেক্স কি, ফরেক্স মার্কেট কি, ফরেক্স ট্রেডিং জিনিসটা কি এবং ফরেক্সের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে যে কিভাবে পরিবর্তিত বা রূপান্তর হয়ে আজকের ফরেক্স মার্কেটের এই বর্তমান অবস্থাতে এসে দাঁড়ালো। সেই সাথে আমরা জানবো যে এই ফরেক্স মার্কেটের যে আপনার যেটা চলছে, যে এই ফরেক্স মার্কেটের পার্টিসিপেন্ট কারা, যে কারা আসলে এইখানে চলছে জিনিসটা এটা। তো সেই জিনিসটা এটা আজকের ভিডিওতে এটা আমরা জানবো। তো চলুন প্রথমে আমরা জেনে নিই যে ফরেক্স কি। তো ফরেক্সের আপনার ফুল যদি ভার্সন বলি সেটা কি হয়, যে ফরেক্স মানে হচ্ছে কি ফরেক্স ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, অর্থাৎ যেটাকে বলা যায় কি যে বৈদেশিক মুদ্রার লেনদেন যেটা সেটা। তো এটাকে সংক্ষেপে বলা হয় এফএক্স। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি একটা বৈদেশিক মুদ্রা থেকে আপনি অন্য একটা বৈদেশিক মুদ্রাকে অন্য বৈদেশিক মুদ্রাতে আপনি কি করলেন, আপনি এক্সচেঞ্জ বা কনভার্সন করলেন, সেটি হচ্ছে মূলত ফরেক্স। এটাকে আমি যদি আরেকটু বিস্তারিত বলি, সংক্ষেপে বলি, তাহলে সেটা হচ্ছে কি যে ধরুন আপনার কাছে $10 একটা নোট আছে, সেটা আপনি ব্যাংকে গেলেন। তো ব্যাংকে গিয়ে আপনি সেই $10 পরিবর্তে আপনার সেই টাকাটা আপনি নিয়ে আসলেন, অর্থাৎ আপনি কিন্তু ফরেক্স মার্কেটের আপনি একজন অংশগ্রহণকারী, আপনি ফরেক্সে আপনি অংশ নিয়েছেন। এবার আমি আপনাদের সামনে ফরেক্সের উপরে কিছু সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরবো, যে কিভাবে আসলে বর্তমানে ফরেক্সের এই জিনিসটা আসলে প্রচলিত হলো। যদিও বা অলরেডি আমি আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ফরেক্স জিনিসটাই কি, সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন হচ্ছে কি যে দেখুন আমরা যদি লেনদেনের বিষয়টা আমরা যদি চিন্তা করি, তো প্রথমত কি ছিল যে অনেক আগে, হাজার লক্ষ বছর আগে অ্যাকচুয়ালি কি ছিল, যে তখন মানুষ কি করতো, এক জিনিসের মাধ্যমে আরেক জিনিসে কিন্তু লেনদেন করতো। লাইক ধরুন আপনার কি ছাগলের বিনিময়ে আপনার এতগুলা হাঁস বা এতগুলো হাঁসের বিনিময়ে একটা গরু বা এই টাইপের কিছু লেনদেন হতো। ঠিক আছে, পরবর্তীতে কি হয়, 26,000 খ্রিস্টপূর্বে যেটা অনুমান করা হয় যে ইজিপশিয়ানরা মূলত গোল্ডের ব্যবহারটা তারা শুরু করে, যেটা কিনা 26,000 খ্রিস্টপূর্বে। এরপর 1500 খ্রিস্টপূর্বে ইন্টারন্যাশনালি এই গোল্ডের ব্যবহারটা শুরু হয়। অর্থাৎ প্রথমত এটা ইজিপশিয়ানরা করতো, পরবর্তীতে আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনার কি ব্যবহার এটা শুরু হয়। তারপর যেটা হয় যে 700 খ্রিস্টপূর্বের দিকে তখন এই যে গোল্ডটা ছিল, গোল্ড যে কয়েনটা ছিল, সেটা একটা নির্দিষ্ট একটা শেপ তৈরি করা হয়, যে এই গোল্ডটা কতটুকু ওজন বা এটার আকার কতটুকু এটা নির্দিষ্ট করে দেওয়া হয়, যাতে মানুষ ওইটার বিনিময়ে কোনো একটা পণ্য কেনাকাটার যে বিষয়টা আছে সেটা নির্দিষ্ট আকারে অ্যাকচুয়ালি থাকে, যে না ঠিক আছে এখানে 1 ভরি বা 1 কেজির এখানে একটা স্বর্ণ মুদ্রা, ওকে ফাইন, এটার বিনিময়ে আমি কি আমি পেতে পারি। তো এটার একটা যে আপনার কি বলে যে মান যে নির্দিষ্ট করা একটা জিনিসের যে মূল্য নির্ধারণ, সেটা তখনই করা হয়। এরপর 1800 খ্রিস্টাব্দের দিকে যেটা হয় কি যে আপনার মানে এই গোল্ড কয়েনের পাশাপাশি কিছু কিছু দেশ কান্ট্রি তারা পেপার কয়েন তারা শুরু করে, অর্থাৎ পেপার কয়েন না, তারা অ্যাকচুয়ালি পেপারটা তারা ইউজ করে, পেপার নোট যেটা আর কি, অর্থাৎ টাকা যেটাকে বলে, তার এরকম তারা একটা শুরু করে। যদিও এটা সবাই এটা করতো না। এবং এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, তখন ওই সময়টাতে কিন্তু সেই পেপার মানি বা সেই গোল্ডের সাথে কিন্তু কোনো প্রকার সম্পর্ক ছিল না। পরবর্তীতে 1875 খ্রিস্টাব্দের দিকে আপনার যে গোল্ড ছিল সেই গোল্ডের একটা স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করা হয় এবং সেই মানের উপরে বেস করে পেপার মানি তৈরি করা হয়। এবং সেই পেপার মানিটা কি হয়, যে ধরুন আপনার কি একটা 1 ভরি স্বর্ণ ছিল, সেই 1 ভরি স্বর্ণের বিনিময়ে আমাদের কি বাংলাদেশে ধরুন আপনার কি 50 টাকা ছিল, লাইক এরকম, বা ধরুন আপনার কি ইউএসএর এরকম ছিল যে 1 ভরি স্বর্ণের বিনিময়ে তাদের $50 ছিল, এরকম। এটা হচ্ছে ফর এক্সাম্পল এরকমটা ছিল। অর্থাৎ আপনার কি যে স্বর্ণ ছিল সেই স্বর্ণের একটা নির্দিষ্ট একটা মান ছিল, যে এই মানের মাধ্যমে ওই দেশে এত টাকা, অর্থাৎ অত টাকার বিনিময়ে ওই দেশ থেকে এত ভরি স্বর্ণ নিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা অ্যাকচুয়ালি নির্দিষ্ট ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে আপনার প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা অনেকে এটাতে একটা কারচুপি তৈরি হয়, লাইক কি ধরেন আপনার কি করে যে আপনার কি ইচ্ছা মতো আপনার টাকার কাগজের টাকা অ্যাকচুয়ালি তৈরি করে ফেলে, টাকা তৈরি করে ফেলে তখন স্বর্ণ স্টক করে, মানে এরকম অনেকগুলো আপনার কারচুপি তৈরি হয়। তো সেই জিনিসগুলোর উপরে চিন্তা করে তখন আপনার কি হয় যে 1971 সালে এই বিষয়গুলোর উপরে চিন্তা করে 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, ঠিক আছে, তখন উনি কি করেন, উনি বন্ধ করে দেন যে না ঠিক আছে এখন আর আসলে আপনার কি যে ডলারের যে মূল্যটা অর্থাৎ গোল্ডের বিনিময়ে, তখন সে সেটা অস্বীকার করে এবং সে সেটা তখন বন্ধ করে দেয়। যদিও মাঝখানে আরও কিছু কাহিনী আছে এখানে, বাট সেগুলো আমি এখন বলছি না। তো যেটা হয় ফাইনালি যে রিচার্ড নিক্সন তখন উনি কি করেন, যে উনি এটা বন্ধ করে দেন যে না, এবং উনি কি করেন আপনার যত কান্ট্রি আছে সকল কান্ট্রিকে উনি বলে দেন যে না ইউএসএ এখন থেকে আর এই জিনিসটা করবে না, তারা কি গোল্ডের বিনিময়ে যে আপনার ডলারের যে বিষয়টা এটা তারা করবে না, ডলারের নির্দিষ্ট মান তারা এটা করে দিয়েছে। এবং তখন থেকেই যে জিনিসটা হয় প্রত্যেকটা কান্ট্রিরই তাদের যে
পেপার মানি যেটা আছে, অর্থাৎ যে টাকা, ঠিক আছে, যে সেই টাকাগুলো নির্দিষ্ট একটা মান তারা তারা তৈরি করে ফেলে, এবং তখন থেকে যেটা হয়, এবং ওই যে মানটা এটা কিন্তু আপনার নির্ভর করে কি তাদের অর্থনৈতিক বিষয় এগুলোর উপরে, এবং সবার যার যার একটা মান করে ফেলে যে না ঠিক আছে এই হচ্ছে টাকার একটা বিষয়। তো সবাই আলাদা হয়ে যায়, এবং সেই জিনিসটাই কিন্তু এখন কি হয় যে ফ্লোটিং করে, ঠিক আছে। এটার মূল্যমান কি হয় আপনার কি বাড়ে কমে, এবং সেই ক্ষেত্রে কি হয় যে আপনি কি এক দেশের সাথে আরেক দেশের আপনি যখন কম্পেয়ার করেন তখন অটোমেটিক্যালি কি হয় যে আপনার কি প্রতিনিয়ত সেকেন্ডে মিনিটে আপনার এই মূল্যমানটা কি হয় যে পার্থক্য তৈরি হয়, এবং এই যে মূল্যমানের পার্থক্যটা তৈরি হয় সেই পার্থক্যটা নিয়ে এখন কি হয় যে বর্তমানের ফরেক্স মার্কেটের অবস্থা, যেটাতে এখন কি করি আমরা ট্রেড করি। আর যারা এই মার্কেটে এখন যারা ট্রেড করছেন তারাই হচ্ছেন কি মূলত ফরেক্স ট্রেডার। তার মানে এখন আপনারা বুঝতে পারলেন যে ফরেক্স কি, এবং ফরেক্স মার্কেটটা অ্যাকচুয়ালি কি, এবং ফরেক্স ট্রেডাররা অ্যাকচুয়ালি কি। আর এই যে মূল্যমানের পার্থক্যগুলো হয় এই জিনিসগুলো আপনাদেরকে আমি লাইভ দেখাবো। এটা হচ্ছে আপনার কি ফরেক্স ট্রেডার চার্টে আমি দেখাবো। তো চার্টটা আমি আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো, এখন দেখাবো না। এখন কথা হচ্ছে আপনার কি আমি যেটা বলেছিলাম যে ফরেক্সের পার্টিসিপেন্ট অ্যাকচুয়ালি কারা আসলে এখানে ট্রেডটা করছেন বা এখানের মূলত অংশগ্রহণকারী। তো একটা কথা কিন্তু শুরুতে বলে রাখি, যেখানে আমি বলছি পার্টিসিপেন্ট মানে কিন্তু এটা না যে তারা অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, তারা এখানে অংশ নিয়েছে, কিন্তু কেউ এখানে ফরেক্স মার্কেট অ্যাকচুয়ালি কেউ এখানে কি করে না, আপনার এটা কেউই কন্ট্রোল করে না। এখানে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এটা আসলে কন্ট্রোলিং পাওয়ার নেই। এটা আপনার কি হয় যে এটা নিজস্ব গতিতেই চলে। তো চলুন একটু জানি যে এই ফরেক্স মার্কেটের অ্যাকচুয়াল পার্টিসিপেন্ট কারা। তো প্রথমত এখানে যে পার্টিসিপেন্ট সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা দেশের সরকার বা গভর্নর যেটাকে আমরা বলি সেটা, অর্থাৎ গভর্নমেন্ট হচ্ছে কি প্রথমত পার্টিসিপেন্ট। ওকে, তো গভর্নরের পর এখানে আছে কি যে বিভিন্ন আপনার কি ওয়ার্ল্ড ব্যাংক বা আপনার কি কেন্দ্রীয় ব্যাংক যেগুলো সেন্ট্রাল ব্যাংক তারা হচ্ছে পার্টিসিপেন্ট। তারপর আছে ধরুন আপনার কি নর্মাল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো কিন্তু এখানে পার্টিসিপেন্ট, এবং ধরুন আমাদের বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে আপনি দেখবেন সকল ব্যাংকই কিন্তু ফরেক্সের পার্টিসিপেন্ট। ইভেন আমাদের যেই কেন্দ্রীয় ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক সেটাও কিন্তু আপনার এই ফরেক্সের কিন্তু তারাও কিন্তু পার্টিসিপেন্ট। তারপর আছে বিভিন্ন বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা কিনা যে অনেক অন্যান্য প্রতিষ্ঠানে তার ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো তারা দেখে থাকে, তারাও কিন্তু আবার এই ফরেক্সের পার্টিসিপেন্ট। সেই সাথে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, লাইক ধরেন আপনি কি কোকাকোলা, BMW, ঠিক আছে, এরকম মার্সিডিজ বেঞ্চের। তো এরা যারা আছে তারাও কিন্তু ফরেক্সের পার্টিসিপেন্ট। তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে তারা কিন্তু ফরেক্সের পার্টিসিপেন্ট তারা আসলে করে, তাদের কারণ তাদের এগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে। সেই সাথে কিন্তু আমরা যারা সাধারণ যারা ট্রেডার আছি, অর্থাৎ ধরুন এইখানে এই যে আমি ট্রেড করি বা এখানে আপনি ট্রেড করবেন বা অনেকে এখানে ট্রেড করছেন, এখানে হাজার হাজার লাখ লাখ এখানে ট্রেডার আছেন যারা এখানে ইন্ডিভিজুয়ালি যারা ট্রেড করছেন তারাও কিন্তু এই ফরেক্স মার্কেটের পার্টিসিপেন্ট। এখন কথা হচ্ছে আপনি যদি ফরেক্সে যদি ট্রেড করতে চান তাহলে আপনি কিভাবে কি করবেন। তো প্রথমত কিন্তু আপনি নিজে কিন্তু সরাসরি আপনি কোনো একটা ফরেক্স মার্কেটে গিয়ে আপনি ইন করতে পারবেন না। তো ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বা ইন করার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা ব্রোকারের মাধ্যম হয়ে আপনাকে আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসটা আপনাকে রান করতে হবে। তো এর জন্য আপনার কি প্রয়োজন পড়ে, তাদেরকে বলা হয় ব্রোকার, যাদের মাধ্যমে আপনি ফরেক্স আপনি ট্রেড করবেন। উইদাউট ব্রোকার আপনি কোনোভাবে আপনি ট্রেড করতে পারবেন না। এই ব্রোকার মানে আবার অন্য ওইরকম টাইপের যে কি বলে যে দালালি টাইপের এরকম কিছু, এটা মনে করবেন না, যদিও এটা কিছুটা ওরকমই বলা যায়, যে কারণ তাদের মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট আমরা ট্রেড করছি। সো এই ক্ষেত্রে ওইরকম একটা দালাল যদি বা বলা যায়, কিন্তু তাদেরকে ছাড়া ওই ব্রোকার ছাড়া, ব্রোকার হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোম্পানি, সেই ব্রোকারের থ্রুতেই আমরা অ্যাকাউন্ট খুলে আমরা ইনভেস্ট করে সেই ফরেক্স মার্কেট থেকে আমরা বিজনেস করতে পারি। তো এই ব্রোকার নিয়ে অ্যাকচুয়ালি আরও অনেক বেশ কিছু বিষয় এখানে জানার আছে, যে ব্রোকার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, ঠিক আছে, এবং এই আপনি যে একটা ব্রোকারের হয়ে যে আপনি ইনভেস্ট করবেন, সো আপনি ইনভেস্টটা কতটুকু সিকিউর, এটা খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তো এইটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে আমরা দেখব। তো এই ছিল আজকের মতো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন। আমি এখন থেকে চেষ্টা করব ফরেক্সের উপর এরকম বা এর আরও ভালো ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। তো অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে বা যদি খারাপও লেগে থাকে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর যদি খারাপ লাগে তাহলে বলবেন যে আসলে কেন কোন জায়গাটাতে কাজ করলে অবশ্যই আমার এটা ভালো হতো। আর সে সাথে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো প্রকার কোনো বিষয় ইনফরমেশন বা আপনাদের জানার যদি প্রয়োজন থাকে বা আপনারা যদি জানতে চান তাহলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।